গুয়াহাটির শীতের রাত। ব্রহ্মপুত্রের জল তখনও ঠান্ডা হাওয়া টেনে নিচ্ছে উত্তরের পাহাড় থেকে। শহরের এক পুরনো দোতলা বাংলোতে টেবিল ল্যাম্পের নিচে বসে আছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার সামনে ছড়ানো খবরের কাগজ, মোবাইল স্ক্রিনে স্ক্রল হচ্ছে খবর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র বললেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। হেমন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই লাইনের দিকে। তার পাশে বসা উপদেষ্টা ফিসফিস করে বললেন, স্যার, এই ভাষা আগের বাংলাদেশের নয়। হেমন্ত নিঃশব্দে চশমা খুলে টেবিলের ওপর রাখলেন। হ্যাঁ, তিনি বললেন, এটাই ভয়। ওরা আর নীরব নেই। বাইরে ব্রহ্মপুত্রের ঢেউ আছড়ে পড়ছে ঘাটে, আর ভেতরের কক্ষে জমে উঠছে এক অদ্ভুত নীরবতা। যেন এই রাতেই ইতিহাসের পৃষ্ঠা উল্টে যাবে। আর কেউ নিশ্চিত নয় সকালে আসাম এখনও ভারতের থাকবে কিনা। হেমন্তের মন্তব্য, আসামের 40% জনগণ এখন বাংলাদেশি বংশোদ্ভূত। শুধু একটি পরিসংখ্যান নয়, এটি ভারতের আত্মবিশ্বাসে আঘাত। এই বক্তব্যের পরদিন ইন্ডিয়া টুডে রিপোর্ট করে, উত্তর পূর্ব ভারতের নতুন ডেমোগ্রাফিক অ্যালার্ন। কিন্তু সংখ্যার বাইরে বাস্তবতাটি আরও জটিল। আসামের মানুষ বহু দশক ধরে দুই নদী ব্রহ্মপুত্র ও বরাকের তীরে বেঁচে আছে। তাদের জীবন ও ইতিহাস বাংলাদেশ ছাড়া বোঝাই যায় না। এখানে রক্তের সম্পর্ক, ভাষার বন্ধন, নদীর স্রোত সবকিছুই পরস্পরের সঙ্গে মিশে গেছে। তবু দিল্লি এই মিশ্রণকেই ভয় বলে মনে করে, কারণ ভারত কখনোই চায়নি যে উত্তর পূর্বে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের প্রভাব বাড়ুক। তারা জানে এই জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের প্রতি এক সাংস্কৃতিক টান আছে, যা কোনো সেনাবাহিনী দিয়ে থামানো যায় না। তাই দিল্লি এখন এই সংখ্যাগুলোকে অস্ত্র বানিয়েছে। একদিকে হিন্দু জাতীয়তাবাদী ভয় দেখানো, অন্যদিকে বাংলাদেশকে অভিযুক্ত করা। কিন্তু ভারত বুঝতে পারছে না, সংখ্যা দিয়ে কখনোই বন্ধ করা যায় না মানুষের মনের জন্ম নেয়া এক ঐতিহাসিক টান। বাংলাদেশের রাজধানী ঢাকা এখন অন্যরকম। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশটি যেন নতুন আত্মবিশ্বাসে জেগে উঠেছে। আর সেই আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু আমরা আর কারো ছায়ায় থাকব না। চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে কক্সবাজার উপকূল পর্যন্ত এখন প্রতিরক্ষা পুনর্গঠন চলছে। তুরস্কের সহযোগিতায় ড্রোন, চীনের সহায়তায় রাডার নেটওয়ার্ক, আর সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক প্রশিক্ষণ চুক্তি, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক বহুমাত্রিক কৌশলগত শক্তি। ভারতের চোখে এটি কূটনৈতিক দুঃস্বপ্ন, কারণ একসময় বাংলাদেশের সব পররাষ্ট্র সিদ্ধান্ত তাদের অনুমতি নিয়ে হতো। এখন ঢাকা নিজেই খেলছে আঞ্চলিক ভারসাম্যর খেলা। চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে সমান্তরাল সম্পর্ক রেখে। এক আন্তর্জাতিক বিশ্লেষক দ্য ডিপ্লোম্যাট পত্রিকায় লিখেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন পিভড স্টেট, যার দিকে সবাই তাকিয়ে আছে। আর এই উত্থান দিল্লির আত্মবিশ্বাসে আঘাত করেছে সবচেয়ে গভীরে। উত্তরবঙ্গের শিলিগুড়ি 22 কিলোমিটারের একটি সরু রাস্তা, যা ভারতের উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে নেপাল ও ভুটান। ভারতের সামরিক নথিতে একে বলা হয় চিকেন নেক, যে গলা চেপে ধরলে ভারত শ্বাস নিতে পারবে না। বাংলাদেশের রাজনীতিক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বলেছেন, যদি দিল্লি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ চালিয়ে যায়, আমরা শিলিগুড়ির বাস্তবতা মনে করিয়ে দেব। এই এক বাক্যেই দিল্লির সমস্ত নীতি নির্ধারক চুপ হয়ে যায়, কারণ তারা জানে সেই করিডোরই ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। ভারতের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুব্রামনিয়াম এক সাক্ষাৎকারে স্বীকার করেন, শিলিগুড়ি করিডোর ভারতের অ্যাকিলিস হিল। যদি সেটি অচল হয়, উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ যুদ্ধের প্রয়োজন নেই, শুধু ভূগোলের ব্যবহারেই ভারতকে কোণঠাসা করা সম্ভব। আর বাংলাদেশ যদি কখনো সেই ভূগোলের ক্ষমতা প্রয়োগ করে, তাহলে ভারতীয় আধিপত্যের সাম্রাজ্য ভেঙে পড়বে চোখের সামনে। ত্রিপুরা সীমান্তে সম্প্রতি ভারত মোতায়েন করেছে 1971 সালের যুদ্ধের কিংবদন্তি 20তম মাউন্টেন ডিভিশন। এরা সেই ইউনিট যারা একসময় মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। 50 বছর পর একই ইউনিটকে আবার সীমান্তে পাঠানো হলো কেন? ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া আমাদের জন্য উদ্বেগের। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল ভয় দেখানোর জন্য। কারণ ভারত জানে বাংলাদেশ এখন সামরিকভাবে আত্মনির্ভর। যে দেশ জেট অ্যান্ড সি ও হুইসার ওর মতো আধুনিক অস্ত্র কেনার পথে, তাকে ভয় দেখানো যায় না পুরনো যুদ্ধের স্মৃতি দিয়ে। বাংলাদেশের সামরিক সূত্র জানাচ্ছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু কোনো উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়া হয়নি। এটি একটি নীরব প্রতিরোধ, যেখানে শক্তির প্রদর্শন নয়, আত্মবিশ্বাসী বার্তা। দিল্লি বুঝে গেছে বাংলাদেশ এখন প্রতিক্রিয়াশীল প্রতিবেশী নয়, বরং এক মনস্তাত্ত্বিক প্রতিপক্ষ, যে ভয় পায় না, কিন্তু ভুলেও আগ্রাসনের সুযোগ দেয় না। দিল্লির সংবাদ মাধ্যমগুলো এখন এক অদ্ভুত কণ্ঠে কথা বলছে। টাইমস নাও বলছে, বাংলাদেশে মৌলবাদী সরকার গঠনের আশঙ্কা।
রিপাবলিক টিভি শিরোনাম দিচ্ছে আইএসআই ও চীনের প্রভাব বাংলাদেশে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রেখে চলছে, আর দেশ জুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এখন দেশপ্রেম ও আত্মমর্যাদার রাজনীতির। ভারতের রাজনীতিকরা এই পরিবর্তনকে বুঝতে পারছে না। তারা চায় বাংলাদেশ থাকুক নির্ভরশীল, যাতে তাদের নির্বাচনের আগে সহজেই বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু তুলে ভোট তোলা যায়। কিন্তু এখন বাংলাদেশের সাধারণ মানুষই দিল্লির নীতি নিয়ে প্রশ্ন তুলছে। কেন তারা 50 বছর পরও বাংলাদেশের স্বাধীনতাকে সন্দেহের চোখে দেখে? কেন তারা এখনো বড় ভাই সাজার চেষ্টা করে? ভারতের সাবেক কূটনীতিক কৌশিক ভট্টাচার্য এক আলোচনায় বলেছেন, ভারত এখন তার প্রতিবেশীর আত্মমর্যাদাকে ভয় পাচ্ছে। এই ভয়ই এখন দিল্লির রাজনীতির মূল চালক। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন নীরব কিন্তু স্পষ্ট। ঢাকা প্রকাশ্যে কোনো তীক্ষ্ণ মন্তব্য করছে না, কিন্তু প্রতিটি পদক্ষেপে দিল্লিকে বার্তা দিচ্ছে, আমরা সহযোগী হতে পারি, অধীনস্থ নই। বিজিবি সীমান্তে টহল বাড়িয়েছে, বিমান বাহিনীর নজরদারি ড্রোন দক্ষিণাঞ্চলে সক্রিয়, আর বঙ্গোপসাগরে নৌবাহিনী পরিচালনা করছে যৌথ মহড়া। কিন্তু এসবের ভেতরেও বাংলাদেশের বার্তা শান্ত। তারা যুদ্ধ নয়, সম্মান চায়। ঢাকার সামরিক বিশ্লেষকরা বলছেন, আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব না, কিন্তু আত্মসমর্পণও নয়। যদি কেউ আমাদের সীমান্তে সন্দেহের দেয়াল তোলে, আমরা সত্যের আলোয় তা গলিয়ে দেব। এই নীরব আত্মবিশ্বাসী ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ ইতিহাস বলে, যে জাতি ভয়কে জয় করে তাকে কোনো শক্তি দমন করতে পারে না। ভোরবেলা ত্রিপুরা সীমান্তের ওপারে সূর্য উঠছে। নাফ নদীর ওপারে বাংলাদেশের পতাকা দুলছে হালকা বাতাসে। এক ভারতীয় সেনা নীরবে তাকিয়ে আছে দূরে। মনে পড়ছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথা, আসাম একদিন বাংলাদেশের অংশ হয়ে যাবে। সে ফিসফিস করে বলল, হয়তো মানচিত্র বদলাবে না, কিন্তু মন বদলে গেছে। ওপারে বাংলাদেশের চৌকিতে বিজিবির এক তরুণ অফিসার ডায়েরিতে লিখেছে, আমরা কারো জমি চাই না, কিন্তু কেউ যদি আমাদের আত্মসম্মানে হাত দেয়, আমরা ইতিহাস দিয়ে উত্তর দেব। দুই দেশের মাঝখানে নীরব নদী বয়ে যাচ্ছে, জলের ওপর সূর্যের আলো পড়ছে। দুই প্রান্তের সৈন্যরা একে অপরের মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু একে অপরের ভয় বুঝতে পারছে। দিল্লির কোনো অফিসে হয়তো এখনো বৈঠক চলছে, কেউ হয়তো আবার বলছে বাংলাদেশ এখন বিপজ্জনক, কিন্তু ইতিহাসের পাতায় সেই শব্দের অর্থ বদলে গেছে। আজ বিপজ্জনক মানে শক্তিশালী, ছোট প্রতিবেশী মানে আত্মমর্যাদার রাষ্ট্র। ব্রহ্মপুত্রের ঢেউ তখন তীর ছুঁয়ে যাচ্ছে, আর তার স্রোতে ভেসে আসছে এক নীরব বার্তা, ভূখণ্ডের জয় নয়, আত্মসম্মানের জয়ই ইতিহাস বদলায়। সূর্য তখন উঠেছে পূর্ব দিক থেকে, যেমনটা সবসময় হয়, কিন্তু এবার যেন একটু উজ্জ্বল, একটু গর্বিত, কারণ এই আলো উঠেছে এমন এক দেশের আকাশে যে আর কারো ছায়ায় হাঁটে না, বাংলাদেশ।